হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর নতুন যে WBH সায়েন্সের জন্য যে টেস্ট পেপার বেরিয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার নতুন যেহেতু টেস্ট পেপার বেরিয়ে গেছে তার উপরে আপনি সমাধানগুলো আলোচনা করবেন, বিশেষ করে MCQ নিউমেরিক্যাল প্রবলেমগুলো উত্তরগুলো কীভাবে ব্যাখ্যা সহকারে ডিসকাস করার জন্য তোমরা বলেছিলে। তাই আমি এবার থেকে তোমাদের WBH যে টেস্ট পেপারের সিরিজ শুরু করছি, অর্থাৎ প্রথম 5-6টা পেজের যে MCQগুলো কোশ্চেনগুলো আছে এবং নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে প্রত্যেকটারই ব্যাখ্যা সহকারে সহজ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়, ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। আমি যেটা আজকে স্টার্ট করবো সেটা দেখে দেখো না, WBH সায়েন্সের WBH টেস্ট পেপারের প্রথম মডেল কোশ্চেন সেট 1 ইটস পার্ট বি সেকশন 1 এর যে 18টি MCQ প্রশ্ন আছে তার সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে সমাধানে আলোচনা করব। তোমাদের টেস্ট পেপার দেখবেন পেজ নাম্বার C3 মডেল কোশ্চেন সেট 1। ওকে, এখানে যে MCQ টোটাল যে 18টা MCQ কোশ্চেন আছে তার সমাধানে আলোচনা করবো। ওকে, তো স্টার্ট করা যাক। যাদের কাছে টেস্ট পেপার নেই তারা যদি কমেন্টে করো জানাও, তাহলে আমি তোমাদের এই কোশ্চেন পেপারগুলো আপলোড করে দেবো যাতে করে তোমার কোশ্চেনগুলো বুঝতে পেরে যাও। তো সেই জন্য তোমাদের বলে দিচ্ছি, যাদের কাছে WBH এর টেস্ট পেপার নেই, যেই পেজগুলো আজকে ডিসকাস করছি সেই পেজগুলো যদি তোমাদেরকে না থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি PDF ফাইল আপলোড তোমাদের করে দেবো। ওকে, তো দেখে নাও প্রথম যে কোশ্চেনটা আছে MCQ কোশ্চেনটা, সেখানে কি বলেছে, ই মানের সুষম তড়িৎ ক্ষেত্রে ই আধান ও M ভরযুক্ত একটি ইলেকট্রনের উপর তড়িৎ বল তার ওজনের সমান হয়, ই এর মান কত হবে? কি বলেছে দেখে নাও, আর আবার কোশ্চেনটা ভালো করে বলেছে দেখে নাও। প্রথম 1 নম্বর কোশ্চেন সেকশন 1 ক্যাপিটাল ই মানে সুষম তড়িৎ ক্ষেত্রে স্মল ই আধান ও স্মল m ভরযুক্ত একটি ইলেকট্রনের উপর তড়িৎ বল তার ওজনের সমান, তাহলে ই এর মান কত হবে? ক্যাপিটাল ই এর মান কত, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? তাহলে কোশ্চেন নাম্বার 1। ওকে, তাহলে দেখে নাও এখানে বলছে কি, একটা ধরলাম আধান আছে, এটা চার্জ আছে, যার আধার হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে এটা একটা ইলেকট্রন যার চার্জ হচ্ছে ই এবং ভর হচ্ছে m। এর ওজনটা কি? F = আমরা জানি কি mg। ওকে, যেহেতু এর আধান আছে আর এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, ধরুন তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড এদিকে বরাবর আছে, যেহেতু তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে তাহলে তড়িৎ বলটা কত হবে? F = স্মল ই, তড়িৎ বলটা কত হবে দেখে নাও, স্মল ই। এখানে বলেছে কি তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? অপশানগুলো কি দিয়েছে দেখে নাও। অপশান এ, প্রথম অপশনটা কি বলেছে দেখে নাও, অপশান এ mg/e, অপশান বি কি বি mge, অপশান সিটা কি বলছে E/mg, অপশান ডিটা কি বলছে দেখে নাও, E²g/m²। ওকে, এইগুলো E²g/m²। তাহলে দেখে নাও এইটা হচ্ছে 4টে অপশন। তাহলে দেখে নাও তাহলে কোনটা সঠিক হবে? তাহলে আমরা জানি F = mg, আমার F = e, আমরা জানি নর্মালি যদি q পরিমাণ আধান হয় F = কি হয়? F = QE হয়, তাই না? এইটা হয়। তাহলে এই দুটো বল যেহেতু কোশ্চেনে বলেছে সমান, বস্তুটির ওজন এবং তার তড়িৎ বলটা পরস্পর সমান, অর্থাৎ E = mg। তাহলে E = কত হচ্ছে দেখে নাও, mg/e। তাহলে তড়িৎ ক্ষেত্রের মানটা হচ্ছে কি mg/e। তাহলে অপশান কোনটা আছে দেখে নাও, সঠিক উত্তরটি অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। QE/e হচ্ছে তড়িৎ বল আর mg হচ্ছে বস্তুটার বা ইলেকট্রনের ওজন। যেহেতু দুটো পরস্পর সমান আছে, দুটোকে ইকুয়াল করলে E = আসবে mg/e। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, পরের 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখে নাও, একটি ঘনকের কেন্দ্রবিন্দুতে একটি ধনাত্মক আধান q অবস্থান আছে। ওকে, এখানে বলছে এখানে একটি ধনাত্মক আধান q অবস্থান করছে। ওকে, ঘনকটির যে কোনো একটি তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স SI কত হবে? খুবই সুন্দর কোশ্চেন। কি বলেছে, একটা ঘনক আছে, কিউব আছে, তার কেন্দ্রবিন্দুতে একটা ক্যাপিটাল Q মানে ধনাত্মক আধান আছে, তাহলে ওই ঘনকের যে কোনো একটা তল দিয়ে তড়িৎ ফ্লাক্সটা কত সেটা বের করতে বলেছে। তার ছবিটা আঁকা যাক। ছবিটা কেমন হবে দেখো, কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় নম্বর কোশ্চেনটা।
কোশ্চেনে কি বলে দেখে নাও, এই আছে ধরলাম একটা কিউব আছে, একটা কিউব আছে, এই কিউবের কেন্দ্রবিন্দুতে ক্যাপিটাল কিউ মানে একটা আধান আছে। তাহলে এর যে কোনো একটা তল, আমি ধরলাম যে কোনো একটা তল বলতে এই তলটাকে ধরলাম, তাহলে এর যে কোনো একটা তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ বলরেখা সংখ্যা কত হবে দেখে নাও। আমরা যে নর্মালি গাউসের সূত্র থেকে আমরা কি বলতে পারি, গাউসের সূত্র অনুযায়ী আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। ওকে, এইটা তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। অর্থাৎ কোনো একটা ঘনকের কেন্দ্রবিন্দুতে, ভালো করে বুঝে নাও, কোনো একটা ঘনকের কেন্দ্রবিন্দুতে যদি কোনো একটা আধান থাকে, তার সেই ঘনকের সমস্ত তল থেকে নির্গত মোট যে তড়িৎ ফ্লাক্স হবে সেটা হচ্ছে কিউ বাই এপসিলন নট। ওকে, এখানে অপশানগুলো কি বলে দেখো না, কোশ্চেনে কি বলে যে কোনো একটা তল দিয়ে, তাই না? তাহলে এখানে অপশানগুলো আগে লিখে নিই আমরা, কি কি অপশান বলেছে। অপশান এ বলছে কি কিউ বাই 6 এপসিলন নট। অপশান বিটা কি বলছে দেখে নাও, অপশান বি বলছে কি 4 পাই কিউ। অপশান সি কি বলছে দেখে নাও, অপশান সি বলছে কি কিউ বাই 4 পাই এপসিলন নট। আর অপশান ডিটা কি বলছে দেখে নাও, অপশান ডিটা বলছে কিউ বাই 6 পাই এপসিলন নট। ওকে, এটা তাহলে চারটে এই অপশানটা দিয়েছে। কি বলেছে কোশ্চেনটা আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেনে বলেছে কি কোনো একটা ঘনকের কেন্দ্রবিন্দুতে একটা ধনাত্মক আধান আছে। ওকে, তাহলে সেই ঘনকের যে কোনো একটি তল দিয়ে অতিক্রান্ত মোট যে তড়িৎ ফ্লাক্স হবে, যে কোনো একটা তল দিয়ে সেই তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা বের করতে বলেছে। আমরা জানি গাউসের সূত্র অনুযায়ী, আমরা এটা গাউসের সূত্র পড়েছিলাম, বা তোমরা যারা এই গাউসের সূত্রটা ভালোভাবে বুঝতে পারোনি আমার ভিডিওটা দেখে নেবে, সেখানে খুব সহজভাবে আমি বুঝিয়েছি প্রত্যেকটা বিষয়টা। তাহলে গাউসের সূত্র অনুযায়ী আমরা দেখে নাও সূত্রটা কী ছিল দেখে নাও, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। আর ই ডট ডিএসটা কী ছিল, ফাই, ফ্লাক্স। তাহলে কোনো একটা ঘনকের কেন্দ্রবিন্দুতে যদি কোনো একটা আধান থাকে কিউ পরিমাণ, তার সেখানে মোট ফ্লাক্সটা হবে কি কিউ বাই এপসিলন নট। ওকে, তাহলে চারিদিক দিয়ে টোটাল যে তড়িৎ বলরেখাগুলো বেরোবে সেখানে মোট ফ্লাক্স হবে কি কিউ বাই এপসিলন নট। কিন্তু এখানে বলেছে কি একটা তল দিয়ে, যে কোনো একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা কত হবে। তাহলে কটা তল আছে আমাকে ভাবতে হবে কিউবের, 1 2 3 4 5 6, 6টা তল। ওকে, টোটাল একটা ঘনকের 6টি তল আছে। তাহলে 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটা কত আছে কিউ বাই এপসিলন নট, তাই না? এইটা তাহলে একটি তল, যে কোনো একটি তল দিয়ে কী হবে, তাহলে একটি তল দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে তাহলে 1/6 কিউ বাই এপসিলন নট। তাহলে 6টি তল দিয়ে যদি দেখুন ভালো করে বুঝে নাও, 6টি তলের মধ্য দিয়ে যদি কিউ বাই এপসিলন নট পরিমাণ তড়িৎ ফ্লাক্স হয়, তাহলে একটি তল দিয়ে কী হবে 6 দিয়ে ভাগ দেবে, তাহলে টোটাল কিউ বাই এপসিলন নটের 6 ভাগের 1 ভাগ, তাহলে কিউ বাই এপসিলন নট 1/6। তাহলে সঠিক উত্তর হবে কি কিউ বাই 6 এপসিলন নট। ভালো করে বুঝে নাও, টোটাল তল দিয়ে যদি কিউ বাই এপসিলন নট হয়, তাহলে যেহেতু 6টি তল আছে তাহলে একটি তল দিয়ে কত হবে 6 ভাগের 1 ভাগ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশান এ কিউ বাই 6 এপসিলন নট। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, 99 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহের 10% পাঠাতে হলে ব্যবহৃত শান্টের রোধ কত হবে। অর্থাৎ মূল প্রবাহের 10% আমার কারেন্টটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে, তাহলে কত মানে শান্ট সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। খুবই সিম্পল কোশ্চেন আছে দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করব, তাহলে ছবিটা কেমন হবে দেখে নাও। তাহলে এইটা হচ্ছে আমার গ্যালভানোমিটার, আর এখানে একটা শান্ট করা হয়েছে এস,
এটা হচ্ছে জি। ওকে, জি হচ্ছে 99 ওহম। এখানে মূল প্রবাহ হচ্ছে কি আই। কোশ্চেন নাম্বার 3। ওকে, তাহলে শান্টের মান কত, অর্থাৎ এখানে চেয়েছে কি এস ইকুয়াল টু কত, শান্টের মান কত। অপশানগুলো দেখে নাও, অপশানগুলো কি আছে। অপশান এ, প্রথম অপশানটা কত বলছে দেখে নাও, 9 ওহম, 11 ওহম, 10 ওহম। 9 ওহম, 11 ওহম, 10 ওহম। তারপরটা কি বলেছে দেখে নাও, 9.9 ওহম, 9.9 ওহম। তাহলে শান্টের মানটা আমরা কীভাবে বের করে দেখে নাও। তাহলে এখানে বলছে মূল প্রবাহের 10% পাঠাতে হবে। মূল প্রবাহের 10% কার মধ্যে দেওয়া যাবে, গ্যালভানোমিটার দিয়ে যাবে। তাহলে আমি ধরলাম এর কারেন্ট হচ্ছে কি আইজি, এটা হচ্ছে কি আই এস শান্টের কারেন্ট। তাহলে আমি বলতে পারি এখানে কোশ্চেনে বলেছে কি আইজি, এবারে অ্যান্সার। ওকে, সলিউশন শুরু হচ্ছে দেখে নাও। আইজিটাকে কি বলেছে, মূল প্রবাহের 10%, অর্থাৎ মূল প্রবাহ আই ইন্টু 10%, অর্থাৎ বলতে পারি তাহলে বা আইজি বাই আইজি বাই আই ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, বা আইজি আমি রাখছি এখানটায়, শুধু আইজি লিখছি, আইজি ইকুয়াল টু আই ইন্টু 10% বলছে। 10% মানে হচ্ছে কি 10/100, 0 কাটবে, বা এখানে দেখে নাও আইজি বাই আই যদি করি কত হচ্ছে 1/10। তাহলে এখান থেকে বলতে পারি আই বাই আইজি ইকুয়াল টু 10, এই মানটা দরকার আছে। ওকে, কারণ আইজি বাই আই এন ইকুয়াল টু আই বাই আইজি। ওকে, এন ইকুয়াল টু আই বাই আইজি হয়, কারণ বলতে এখানে একটা ফর্মুলা আছে, সেটা কি এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস 1। দেখবে তোমরা ওহমের সূত্র ওই চ্যাপ্টারে যাবে, দেখবে শান্টের যে জায়গাটা আছে সেখানে এই সমস্ত ক্যালকুলেশন করা আছে। এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস 1, এনটা হচ্ছে কি আই বাই আইজি। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে অতএব এস ইকুয়াল টু জি হচ্ছে কি 99 ওহম, দেখো 99 ওহম, আর এনটা হচ্ছে কি 10 1 মাইনাস 1 ইকুয়াল টু 99/9, তাহলে 9 11 99, তাহলে এস ইকুয়াল টু 11 ওহম। তাহলে এস ইকুয়াল টু কত হচ্ছে 11 ওহম, অর্থাৎ অপশনটা দেখে নাও, অপশন বি। অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তাহলে কীভাবে হলো দেখে নাও, আমাকে যেগুলো গিভেন দেওয়া আছে আইজি ইকুয়াল টু আই ইন্টু 10% বলেছে, তাহলে সেখান থেকে আইজি বাই আয়ের মানটা বের করলাম। এবারে এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস 1, এখানে ফর্মুলা বসি এস এর মানটা বের করে নেবো। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কী বলছে দেখে নাও, একটি আবর্তনশীল ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরুর ভ্রামক, একটি আবর্তনশীল ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরুর ভ্রামক, তার মানটা কত হবে দেখে নাও। অপশনগুলো বলেছে কি 2 EVR, অপশন বি EVR, অপশন সি হাফ অফ EVR, অপশন ডি -1/4 EVR। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। দেখে নাও কোশ্চেন নাম্বার 4, তাহলে অপশানগুলো লিখছি। অপশান এ, অপশান এটা কী বলছে দেখে নাও 2 EVR, 2 EVR। অপশান বি, অপশান বিটা কী বলছে দেখে নাও EVR। অপশান সি হাফ অফ EVR, অপশান ডি -1/4 EVR। ওকে, EVR, ওকে -4 EVR। কোশ্চেনটা কী বলে দেখে নাও, একটি ইলেকট্রন একটা বৃত্তাকার পথে ঘূর্ণনশীল আছে। ইলেকট্রনটা কি হচ্ছে একটা বৃত্তাকার পথে কি ঘুরছে, এবং সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত আর, যেহেতু বলে দেয়নি কিন্তু অপশান হিসাবে আর, এবং এর রৈখিক বেগটা হচ্ছে কি ভি। এবার দেখো না, আমরা কি জানি, আমরা চুম্বক দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি জানি, PM ইকুয়াল টু I ইন্টু এ, তাই না? এটা তো আমরা জানি, PM ইকুয়াল টু I ইন্টু এ। ভালো করে বুঝে নাও, চুম্বক দ্বিমেরু ভ্রামক হচ্ছে কি I ইন্টু এ, কারেন্ট ইন্টু ক্ষেত্রফল। তাহলে প্রথমে ক্ষেত্রফলটা বের করে দেখুন, ক্ষেত্রফলটা কী হবে, এ ইকুয়াল টু, যেহেতু আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এর ক্ষেত্রফল কি πr²। ওকে, πr²। ইলেকট্রন ঘুরছে, তাহলে এখানে কিউ ইকুয়াল টু ই। আমরা কি জানি I ইকুয়াল টু কারেন্ট ইকুয়াল টু চার্জ পার টাইম। তাহলে একটা পূর্ণ আবর্তন জন্য তাহলে চার্জটা হচ্ছে কি ই বাই টাইম টি, ই বাই টি। এবার দেখে নাও, আমরা কি জানি, যদি রৈখিক বেগ ভি হয়, ভি ইকুয়াল টু সরণ বাই সময়। তাহলে ভি ইকুয়াল টু একটা পূর্ণ আবর্তন জন্য সরণটা কত 2πr, সময়টা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে বা ক্যাপিটাল টি ইকুয়াল টু 2πr বাই ভি।
প্রত্যেকটা একটার পর একটা রিলেশন আছে, দেখে নাও, ভালো করে বুঝে নাও। আমার মেন ফর্মুলা হচ্ছে এটা, চুম্বক দ্বিমেরু ভ্রামক, আমি এটাই বের করব, কিন্তু উত্তরগুলো এর মধ্যে নিয়ে আসতে হবে, সেই জন্য আমি এটা বিভিন্ন রকমভাবে সাজাচ্ছি। প্রথমে কি, যেহেতু একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরছে, তার ক্ষেত্রফল কত হবে, এটা পাই আর স্কয়ার। কারেন্ট আমরা জানি কি চার্জ বা টাইম হয়, তাই না, তাহলে E/T, যেহেতু চার্জ বলতে কি আছে, এখানে ইলেকট্রন আছে, ওকে, Q = ইলেকট্রন। তাহলে টাইমটা বের করতে হবে, টাইমটা আমরা জানি না। এবার আমরা কি জানি, V = S/T, নর্মাল V = S/T জানি। তাহলে একটা পূর্ণ আবর্তনের জন্য V = কি হবে, 2πr, এর পরিধি ডিভাইড বাই টাইম, তাহলে T = 2πr/v। ক্যাপিটাল T কেন দিলাম, কারণ একটা পূর্ণ আবর্তনের পর্যায়কাল বলি আমরা সেটাকে। এবার এখানে বসাবো, এইখানটা মেন। তাহলে অতএব PM = I এর মান হচ্ছে কি I এর মান হচ্ছে E/T এর মান হচ্ছে কি 2πr/v। আমি একটা লাইন লিখলাম, ইনটু পাই আর স্কোয়ার, এর মানটা এখানে বসলাম পাই আর স্কোয়ার। তাই এটাকে যদি উল্টে দিই কী হবে দেখো, VE × পাই আর স্কোয়ার। এই ভিটা উপরে উঠলো, ই হলো পাই আর স্কোয়ার হলো, ডিভাইড বা নিচে কি 2πr। তাহলে পাই কাটবে, আর একটা কাটবে, তাহলে PM = আমরা কী পেলাম, আলটিমেট 1/2, আর উপরে কি আছে দেখো না, 1/2 লিখে দাম, EVR। দেখে না, এইটাই আসলো 1/2 EVR। তাহলে PM চুম্বক দ্বিমেরু ভ্রামক হচ্ছে হাফ অফ EVR, অর্থাৎ কোনো ইলেকট্রন যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ভি রৈখিক বেগে আবর্তন করে, সেখানে চুম্বক দ্বিমেরু ভ্রামক হবে হাফ অফ EVR। তাহলে অপশানটা হচ্ছে দেখি অপশান সি, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে দেখে না কীভাবে সমাধান করলাম, এইগুলো কিন্তু তোমরা খাতায় ভালো করে নোট করবে, ওকে। তাহলে নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দেখেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5টা কী বলছে দেখে নাও, এই কোশ্চেনটা খুবই সহজ আছে। কী বলছে দেখেন, পরিবর্তী প্রবাহের শীর্ষ মান 5√2 হলে মূল গড় বর্গ মান কত হবে, অর্থাৎ আরএমএস ভ্যালুটা কত হবে। অপশানগুলো আমি লিখে রাখছি, দেখে নাও। তাহলে পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নাও। অপশানগুলো কি আছে, অপশান এ 5 অ্যাম্পিয়ার, অপশান বিটা কি বলছে দেখে নাও, অপশান বি 5√2 অ্যাম্পিয়ার, অপশান সিটা কি বলছে দেখে নাও, অপশান সি হচ্ছে 5√2, অপশান বি হচ্ছে কি 2.5 অ্যাম্পিয়ার, অপশান সি হচ্ছে 5√2 অ্যাম্পিয়ার, অপশান ডিটা কি বলছে দেখে নাও, কোনোটি নয়, কোশ্চেনটা আমি আরেকবার বলছি, কোশ্চেন নাম্বার 5, ওকে। 5 নম্বর কোশ্চেনটা বলছে কি, কোনো পরবর্তী প্রবাহের শীর্ষ মান বলতে কোনটা বোঝাচ্ছে, I0, এটা হচ্ছে কি এসি কারেন্টের শীর্ষ মান, অর্থাৎ আমরা জানি কি I0 sin ωt + 5 হতে পারে। আমি এবার লিখলাম, এটা হচ্ছে একটা এসি কারেন্টের সমীকরণ। তাহলে I0 হচ্ছে কি শীর্ষ মান, I0 = কত হচ্ছে কি 5√2 অ্যাম্পিয়ার, ওকে। তাহলে IRMS এর মান কত হবে, তাহলে খুবই সহজ, আমরা জানি কি IRMS = I0/√2। তাহলে এখানটা যদি মানটা বসিয়ে দিই কী হবে দেখে নাও, I0 এর মান 5√2, কোশ্চেনে বলে দিয়ে দেখে নাও, I0 হচ্ছে 5√2/√2, তাহলে √2 কাটবে = 5 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার কত আসবে, 5 অ্যাম্পিয়ার। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ ছিল, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখানো কি আছে, পরবর্তী প্রশ্নটা খুবই সহজ। কি বলছে দেখো না, শূন্য মাধ্যমে গতিশীল কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই এবং চুম্বক ক্ষেত্র ভেক্টর বি দুটির তাৎক্ষণিক মান দুটির মধ্যে সম্পর্ক হলো, ই আর বি এর মধ্যে সম্পর্ক কি। এখানে অপশানগুলো দিয়ে দিয়েছে, দেখে নাও, অপশানগুলো খুবই সহজ আছে। কি কি অপশান দিয়েছে দেখে নাও এখানটায়। পরবর্তী কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 6, ওকে। কোশ্চেন নাম্বার 6, অপশান এটা কি বলছে দেখে নাও। অপশান এ বলছে কি E = B/C। অপশান বিটা কি বলছে দেখে নাও। অপশান বি হচ্ছে কি E = CB। অপশান সিটা কি বলছে E
ইকুয়াল টু বি বাই সি স্কোয়ার, অপশান ডি ই ইকুয়াল টু সি স্কোয়ার বাই বি। এখানে সি হচ্ছে কি স্পিড অফ লাইট, আর ই হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, আর বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। মেন কোশ্চেনে কী বলছে দেখো, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে কোন সম্পর্কটি সঠিক হবে। এই কনসেপ্টটা বা এই বিষয়টা আলোচনা করা যায় তড়িৎ চুম্বকের তরঙ্গ এই চ্যাপ্টারটায়। খুবই সহজ দেখে নাও, তোমরা যদি এখন বইটা খুলো পাবে, দেখবে যে সি ইকুয়াল টু ই বাই বি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের অনুপাত হচ্ছে কি আলোর বেগ, সি ইকুয়াল টু ই বাই বি। তাহলে এখান থেকে বলতে পারি ই ইকুয়াল টু সিবি। ওকে, ই ইকুয়াল টু সিবি, অর্থাৎ অপশানটা দেখানো কোনটা হচ্ছে ই ইকুয়াল টু সিবি হলো অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কত দেখে নাও, কোশ্চেন নাম্বার এটা 6 ছিল 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখে নাও, যদি পি ধাতুতে আলোর বেগ ক্যাপিটাল কিউ ধাতুতে আলোর বেগের 1.25 গুণ হয়, তাহলে ধাতুদ্বয়ের প্রতিসরাঙ্কের অনুপাত কত হবে। খুবই সহজ দেখে নাও, তাহলে এটা আমরা খুবই সহজ সমাধান করতে পারবো। কীভাবে করবো দেখে নাও এখানটায় 7। ওকে, কোশ্চেন নাম্বার 7 তাহলে কি বলেছে, এই প্রথম এখানে ধরি ধাতু দুটির প্রতিসরাঙ্ক μ1 এবং μ2, ধরলাম কি μ1 μ2। এবার দেখে নাও এখানে আগে অপশানটা লিখে নিই, কী অপশান দিয়েছে। অপশান এ কি বলছে দেখে নাও, 1.5, 1, 0.8, 1.25, 1.5 অপশান বি, 1 অপশান সি দেখে নাও 0.8, 1.25, 0.8, আর অপশান ডিটা হচ্ছে কি 1.25। ওকে, 1.25। তাহলে এই অপশানগুলো এখানে বলে দিয়েছি, তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে এখানে বলছে প্রথমটা কি আমরা জানি কি নর্মালি, আমি প্রথমটার ক্ষেত্রে যে μ1 ইকুয়াল টু সি বাই v1। ওকে, সি বাই v1, বা এখান থেকে আমরা বলতে পারি কি v1 ইকুয়াল টু সি বাই μ1, এটাকে 1 নম্বর দিলাম। আবার v2 ইকুয়াল টু সি বাই μ2, ওকে, এটা হচ্ছে 2 নম্বর। ভালো করে দেখে নাও, প্রথম মাধ্যমের বেগ হচ্ছে কি, বেগ আর প্রতিসরাঙ্ক সম্পর্ক কী ছিল, μ1 ইকুয়াল সি বাই ভি আমরা জানি, তাহলে v1 ইকুয়াল টু সি বাই μ1, আর v2 ইকুয়াল টু সি বাই μ2। ওকে, এইটা কোশ্চেনে কী বলে দেখে নাও, পি ধাতুতে আলোর বেগ কিউ ধাতুতে আলোর বেগের 1.25 গুণ, পি ধাতুতে আলোর বেগ কিউ ধাতুতে আলোর বেগের এত গুণ। তার মানে পি ধাতু যদি আমি μ1টা বলি, এটা হচ্ছে পি, আমরা এটা পি লিখে দিই সুবিধা হবে, পি, এটা হচ্ছে কিউ। ওকে, তাহলে পি ধাতুতে আলোর বেগ অর্থাৎ ভিপি ইকুয়াল টু কিউ ধাতুতে আলোর বেগের 1.25 গুণ, 1.25 গুণ, অর্থাৎ এটা হচ্ছে কি ভি কিউ। তাহলে এখান থেকে বলতে পারি ভিপি বাই ভি কিউ ইকুয়াল টু 1.25। ভালো করে এটা বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা কি বলছে, পি ধাতুতে আলোর বেগ কিউ ধাতুতে আলোর বেগের 1.25 গুণ, পি ধাতু আলোর বেগ কিউ ধাতু আলোর বেগের 1.25 গুণ, তাহলে ভিপি ইকুয়াল টু 1.25 ইন্টু ভি কিউ। তাহলে এই দুটোর অনুপাত আছে ভিপি বাই ভি কিউ 1.25, তাহলে এই দুটোকে অনুপাত করবো দেখুন। তাহলে অতএব, বা আমি এখান থেকে স্টার্ট করে যদি করি দেখে নাও, অতএব 1 ডিভাইডেড বাই 2, তাহলে করলে কী হবে, ভিপি বাই ভি কিউ, ভিপি বাই ভি কিউ ইকুয়াল টু সি বাই মিউ পি বাই সি বাই মিউ কিউ। ওকে, এইটা তাহলে দেখে নাও, তাহলে এখানে যদি আমি সি কেটে দিই, আর বা ভিপি বা ভি কিউটা কত 1.25 ইকুয়াল টু, এটা উল্টে যাবে মিউ কিউ বাই মিউ পি। তাহলে এই দুটো অনুপাত আছে 1.25, দেখে নাও অনুপাতটা কত আছে 1.25। এখানে কি বলেছে দেখে নাও, কোশ্চেনে কি না বলেছে কি, যে তাহলে ধাতুদ্বয়ের প্রতিসরাঙ্কের অনুপাত কত, অর্থাৎ ধাতুদ্বয়ের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ পি বাই মিউ কিউ, দুটো বলেছে দেখে নাও। আমরা যদি এটা কী হয়েছে মিউ কিউ বাই মিউ পি, এইটা হচ্ছে 1.25, আর যদি এটাকে উল্টে দিই মিউ পি বাই মিউ কিউ
অর্থাৎ এই অনুপাতটা পি এর সাপেক্ষে, পি ধাতুর প্রতিসরাঙ্কের সাপেক্ষে সঙ্গে আর কিউ ধাতুর সঙ্গে যদি করি, অর্থাৎ পি ধাতুর প্রতিসরাঙ্ক ডিভাইড বাই কিউ ধাতুর প্রতিসরাঙ্ক যদি করি, তাহলে এটা দাঁড়াবে কত 1/1.25 যদি পয়েন্ট তুলে দিই ইন্টু 100, তাহলে 25 দিয়ে কাটাকুটি করি, 5 25 দেখে না 25, তো 4 25 100, 5 25 125, এটা 5 হবে আর 4 25 100, তাহলে 4/5, তাহলে ভাগ করলে 5 4 10 দিয়ে 0, 5 8 40, তাহলে রাইট অ্যান্সার ইজ 0.8। এইটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ভালো করে বুঝে নাও এখানটায়, এখানে তোমরা দেখো মিউ কিউ বাই মিউ পি করে 1.25 আসছে, মানে এটাই অ্যান্সার হয়ে যাবে, এটা নয়। কারণ কি, আমাকে এর অনুপাতটা বলেছে কি, পি ধাতুর সাপেক্ষে, পি ধাতুর সঙ্গে কিউ ধাতুর, পি ধাতুর এবং কিউ ধাতুর অনুপাত, অর্থাৎ মিউ পি বাই মিউ কিউ, এই দুটো অনুপাত করতে হবে। মিউ কিউ বাই মিউ পি নয়, মিউ পি বাই মিউ কিউ। এখানে দেখে নাও এই কোশ্চেনটা এমন গুগলি টাইপের দিয়েছে যে এখানে করার পর দেখো 1.25 এসে অ্যান্সারের অপশনের মিলে গেছে, ব্যাস ওইটাই বসিয়ে দিয়ে অনেক চলে আসবে, কিন্তু এটা ভুল হয়ে যাবে। কোশ্চেনটা ভালো করে বুঝো, কার সঙ্গে কার অনুপাত, মিউ পি আর মিউ কিউ এই দুটোর অনুপাত বলেছে। তা যেহেতু এই দুটোর অনুপাত বলেছে, তাহলে মিউ দুটো অনুপাত করলে দেখে নাও, তাহলে মিউ পি বা মিউ কিউ করলে এটাকে উল্টে দিতে হবে, আর উল্টে দিলে এটা আসবে 4/5, অর্থাৎ 0.8। রাইট অ্যান্সার ইজ 0.8। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা দেখো না কি আছে এখানে। কোশ্চেনটা কি বলেছে, কাঁচ নির্মিত একটি প্রিজমের মিউ ইকুয়াল টু 1.5 প্রতিসারক কোণ ও ন্যূনতম চ্যুতি কোণ পরস্পর সমান, প্রতিসারক কোণের মান কত হবে? খুবই সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। কোশ্চেনটা কি বলেছে আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। কোশ্চেন নাম্বার 8। ওকে, কোশ্চেন নাম্বার কথা দেখে নাও, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, একটা কাঁচ নির্মিত একটা প্রিজম আছে যার প্রতিসারক মিউ ইকুয়াল টু 1.5 বা বলতে পারে 3/2। ওকে, এইটা তাহলে এই প্রতিসারক কোণটা কাকে বলে আমরা, যদি একটা প্রিজম ধরি, এটা হচ্ছে প্রিজম কোণ বা প্রতিসারক কোণ বলা, এইটা। তো বলা হচ্ছে এখানে প্রতিসারক কোণ ও ন্যূনতম চ্যুতি কোণ পরস্পর সমান, তাহলে প্রতিসারক কোণের মান কত হবে? এখানে কোশ্চেন বলছে ন্যূনতম চ্যুতি ডেল্টা এম ইকুয়াল টু এ, এটা ইকুয়াল হলে তাহলে এ ইকুয়াল টু কত, এর মান কত হবে? কোশ্চেনটা ভালো করে দেখুন, একটা কাঁচ নির্মিত প্রিজম আছে যার প্রতিসারক হচ্ছে কি 1.5 বা 3/2। যদি এই প্রিজমের প্রতিসারক কোণ এবং ন্যূনতম চ্যুতি কোণ পরস্পর সমান হয়, তাহলে প্রতিসারক কোণের মান কত হবে? অপশানগুলো দেখানো কি আছে। অপশান এ হচ্ছে কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। অপশান বি হচ্ছে কত 45 ডিগ্রি। অপশান সি 60 ডিগ্রি। অপশান ডি 83 ডিগ্রি। তো এই কোশ্চেনে দেখে অ্যান্সারটা মিলবে না, কারণ এই কোশ্চেনটা অ্যান্সারটা ভুল আছে। অ্যান্সারটা আমরা কীভাবে করে দেখে নাও, এটা কীভাবে সমাধান হবে শুরু করে দেখে নাও। আমরা জানি কি মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস a/2 বাই সাইন a/2। তোমরা অপটিক্সে যাবে, সেখানে প্রিজম যেখানে ডিসকাস করা আছে সেখানে ন্যূনতম চ্যুতির জায়গায় দেখবে এই ফর্মুলাটা আছে, মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস a/2 সাইন a/2। ওকে, এইটা। এবার কোশ্চেনে কি বলে দেখানো, কোশ্চেন এখানে বলে দিয়েছে, কোশ্চেনে ভালো করে দেখানো, এখানে বলে দিয়েছে যে ডেল্টা এম ইকুয়াল টু এ। আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে বা মিউটা কত 3/2 ইকুয়াল টু সাইন ডেল্টা এম জায়গায় যদি এ বসাই, তাহলে এ প্লাস a/2 বাই সাইন a/2, তাহলে বা 3/2 ইকুয়াল টু সাইন 2a/2। আমি এইভাবে করে দিলাম, দেখুন এটা ভালো করে একটু বুঝে নাও। তাহলে এ কত হচ্ছে 2a হবে, তার মানে এটা বলতে পারি কি 2 × a/2 ডিভাইড বাই সাইন a/2। তাহলে উপরটা কি ফর্মুলা পড়ছে দেখো, সাইন 2 এর ফর্মুলা, তাহলে সেটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। তাহলে বা 3/2 ইকুয়াল টু 2 সাইন a/2 কস a/2 বাই সাইন a/2। তা সাইন a/2 কেটে যাবে, তাহলে থাকছে কত দেখে নাও। তাহলে এখানে থাকছে বা 3/2 ইকুয়াল টু 2 কস a/2, তাহলে বা কস a/2, দেখেন কস a/2 ইকুয়াল টু 3/2।
3 বাই কত হচ্ছে 2 দুগুণে 4 4, তাহলে বা a/2 ইকুয়াল টু হচ্ছে কত কেন cos ইনভার্স 3/4, cos ইনভার্স 3/4, তাহলে বা a ইকুয়াল টু 2 ইন্টু cos ইনভার্স 3/4, ওকে। তাহলে a ইকুয়াল টু 2 ইন্টু cos ইনভার্স 3/4, ওকে। তাহলে বা a ইকুয়াল টু, তোমরা যদি এটা ক্যালকুলেট করে দেখবে এটা আসবে 41 পয়েন্ট সামথিং আসবে, ওকে। এটা আসবে দেখবে cos ইনভার্স 3/4 যদি ক্যালকুলেট করে দেখবে নিয়ারলি অ্যাবাউট টু 41 পয়েন্ট সামথিং, 2 দিয়ে গুণ করলে এইটা আসবে কি নিয়ারলি ইকুয়াল টু 83 ডিগ্রি। তাহলে এখানে অপশানটা দেখে নাও, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অপশান ডি। সাধারণত এরকম দেয় না এই মিউয়ের মান, এমন দেয় যে cos ইনভার্সের সেই অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। তো যেহেতু এটা দিয়ে আমি এটা করলাম, তোমরা ক্যালকুলেটার বসিয়েও এটা করতে পারো, পরীক্ষার সময় যেহেতু ক্যালকুলেটার অ্যালাউ আছে সেগুলো সমাধান করতে হবে। দেখো তাহলে কীভাবে সমাধান করবে দেখো, ফর্মুলাটা মনে রাখবে, মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস a/2 সাইন a/2, ডেল্টা এম এর জায়গায় এ বসাবে, সিম্পল সহজ সমাধান আছে, এইবার তোমরা সমাধানটা করে নেবে, ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখে নাও, পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9 নম্বর কোশ্চেনটা কি বলতে দেখে নাও, 9:1 আনুপাতিক তীব্রতা সম্পন্ন দুটি আলোক রশ্মিগুচ্ছ ব্যতিচার পটি গঠন করলে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত, খুবই সহজ কোশ্চেন দেখে নাও। এটা আমরা কিভাবে সমাধান করব, খুবই ইজি কোশ্চেন আছে, দেখে নাও কোশ্চেন নাম্বার 9, ওকে। কি বলছে দেখে নাও, এখানে ম্যাক্সিমাম বের করতে বলছে কি আই ম্যাক্স বাই আই মিন এর মানে কত হবে, এর মান কত হবে। অপশানগুলো দেখে কি বলছে, এখানে কি কি গিভেন আছে, এখানে I1 বাই I2 ইকুয়াল টু 9/1, দুটোর অনুপাত দেখো, তীব্রতার আনুপাতিক অনুপাত বদলেছে কত 9:1, ওকে। 9:1 আনুপাতিক অনুপাত তীব্রতা সম্পর্ক দুটি আলোক রশ্মি, তাহলে I1 বাই I2 ধরলাম 9/1, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি রুট অফ I1 বাই I2 পুরোটার উপর রুট, ওকে, ইকুয়াল টু 3/1, কারণ I1 বাই I2 করছে 9/1 করলে, আর তাহলে রুট অফ I1 বাই I2 হচ্ছে 3/1। এইটার মান চেয়েছে, অপশানগুলো দেখানো কি আছে, অপশানটা বলেছে এখানে কি 3:1, অপশান বিটা কথা বলছে দেখে নাও 4:1, অপশান সিটা কি বলছে দেখে নাও 25:9, অপশান ডি বলছে দেখো না 8:1। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও। কোশ্চেনটা আমি আরেকবার বলেছি দেখে নাও, এখানে দুটি তীব্রতা সম্পূর্ণ আলোক রশ্মি বলছে যার অনুপাত বলছে 9:1 এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত বের করতে বলেছে, খুবই সহজে বের করবো। তাহলে আই ম্যাক্স, অতএব আই ম্যাক্স বাই আই মিন ইকুয়াল টু রুট অফ I1 প্লাস রুট অফ I2 ডিভাইডেড বাই রুট অফ I1 মাইনাস রুট অফ I2 তাদের হোল স্কোয়ার, রুট অফ I1 প্লাস রুট অফ I2 বাই রুট অফ I1 মাইনাস রুট অফ I2 হোল স্কোয়ার, দুটোরই হোল স্কোয়ার হবে। এখানে একটা কাজ করছি আমি, এখানটা রুট I2 কমন নিয়ে নিচ্ছি, রুট I2 যদি আমি কমন নিয়ে নিই উপর থেকে, তা থাকছে কত রুট I1, বা আমি দুটোকে একসঙ্গে করে দিচ্ছি রুট অফ I1 বাই I2 মাইনাস প্লাস 1 ডিভাইড বাই এখান থেকে I2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকছে কি রুট অফ I1 বাই I2 মাইনাস 1 টোটালটার হোল স্কোয়ার। তাহলে রুট I2 কেটে যাবে, এখানে রুট অফ I1 বাই I2 মান কত 3/1, তাহলে উপরেরটা কত হচ্ছে দেখে নাও 3 প্লাস 1 বা এটা কত হচ্ছে 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তা 3 প্লাস 1টা কত হচ্ছে 4, আর নিচে 3 মাইনাস 1টা কত হচ্ছে 2 তার হোল স্কোয়ার, তাই 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 2/1 তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 4/1 ইকুয়াল টু 4:1। The right answer is 4:1, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে মেন ফর্মুলাটা ভালো করে দেখে নাও, ফর্মুলা হচ্ছে কি আই ম্যাক্স বাই আই মিন, এর ফর্মুলা হচ্ছে কি এটা আমরা জানি কি দেখে নাও এ স্কোয়ার প্রপোর্শনাল টু আই, ওকে, তার মানে এ প্রপোর্শনাল টু রুট অফ I1 তাহলে এখানটা মেনলি এটা অ্যাম্পলিটিউড আকারে লেখা যায়, আর
ইন্টেন্সিটি একর লিখেছে। এইটা তুমি পাবে কোথা থেকে? দেখবে ইন্টারফারেন্স যেখানে আছে, ব্যতিচার, আলোর ব্যতিচার যেখানে আছে, বিষয়টা ডিসকাস করা হয়, সেখান থেকে এই ফর্মুলাটা আছে বা এই প্রমাণটা কীভাবে হয়েছে সেটা দেওয়া আছে। তোমরা যদি ভালো করে বুঝতে চাও তাহলে ভিডিও দেখে নেবে, ব্যতিচারের উপরে পুরো সহজ করে সেটা বোঝানো আছে, তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। তা দেখো না, আই ম্যাক্স বা আই মিন হচ্ছে √I1 + √I2, এইটা √I1 - √I2। তাহলে এটাকে এখান থেকে √I2 কমন নিয়ে মানটা বসিয়ে আমরা ক্যালকুলেট করে দেখলাম যে অ্যান্সার আসছে কত? 4:1। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে। পরবর্তী কোশ্চেনটা এখানে বলেছে, দেখে নাও। কোশ্চেন বলছে কি, একটি ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হলে, একটি ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হলে এর সঙ্গে সংশ্লিষ্ট দ্বিব্রগ্লির তরঙ্গদৈর্ঘ্য যত গুণ পরিবর্তিত হবে তা নির্ণয় করো, বা তার মান কত হবে। খুবই সহজ এখানে কোশ্চেনটা। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। নেক্সট দেখে নাও, কোশ্চেন নাম্বার কী বলেছে, যে দ্বিব্রগ্লি তরঙ্গদৈর্ঘ্য দেখে নাও। কোশ্চেন নাম্বার 10 কী বলছে, দ্বিব্রগ্লি তরঙ্গদৈর্ঘ্য আমরা জানি কত? h/√2me। ওকে, দেখো দ্বিব্রগ্লি তরঙ্গদৈর্ঘ্য যদি আমরা গতিশক্তি একবার লিখতে যাই, ল্যামডা = h/√2me। কোশ্চেনে কী বলেছে দেখো, কোশ্চেন বলছে কি, একটি ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হলে, অর্থাৎ যা গতিশক্তি তার 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, ওকে, 3 গুণ হলে এর সঙ্গে সংশ্লিষ্ট দ্বিব্রগ্লি তরঙ্গদৈর্ঘ্য যত গুণ পরিবর্তন, অর্থাৎ গতিশক্তি 3 গুণ বাড়লে তরঙ্গদৈর্ঘ্য কত বাড়বে বা কত হবে সেটা বের করতে বলেছে। অপশানগুলো দেখে নাও। অপশান এ কী বলছে দেখে নাও, 1/3। অপশান বি √3। অপশান সিটা কত বলছে দেখে নাও, 1/√3। অপশান ডি সেটা কত দেখে নাও, শুধু 3। তাহলে এই 3টে অপশান দিয়েছে, অপশানগুলো ভালো করে দেখে নাও, কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। বলেছে কি, দ্বিব্রগ্লি তরঙ্গদৈর্ঘ্যের গতিশক্তি যদি 3 গুণ বৃদ্ধি পায় তার তরঙ্গদৈর্ঘ্য কীভাবে পরিবর্তিত হবে সেটা বের করতে বলেছে। তো আমরা জানি কি, ল্যামডা = h/√2me। ওকে, এটা মানে দ্বিব্রগ্লি তরঙ্গদৈর্ঘ্য গতিশক্তি আকারে লিখলে এটা হবে। এবার শক্তি যদি 3 গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ বলতে পারি ল্যামডা ড্যাশ = h/√2me', যেখানে e ড্যাশ = 3e। কোশ্চেনে বলছে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে ল্যামডা ড্যাশ = h/√2m × 3e, তাহলে = 1/, যদি এই 3টাকে বাইরে বের করে √3 × √2me, এটা h, তাই না? এবারে দেখে নাও এখানটায় h/√2me কী ছিল? ল্যামডা, তাই না? ল্যামডা = h/2me। তাহলে এখানে আমার পাবো কত দেখে নাও, তাহলে অতএব ল্যামডা ড্যাশ = 1/√3 ল্যামডা। তাহলে আগে যে তরঙ্গদৈর্ঘ্য ছিল তার 1/3 পরিমাণ কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে 1/3, তার মানে অ্যাকচুয়ালি তরঙ্গদৈর্ঘ্য কী হচ্ছে, হ্রাস পাচ্ছে, তাই না? ল্যামডা/√3 মানে কি, তরঙ্গদৈর্ঘ্য আগে যা ছিল তার তুলনায় হ্রাস পাবে, গতিশক্তি বাড়লে তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পাবে। তাহলে এটা কত হবে, 1/√3 গুণ। তাহলে অপশানটা দেখানো কোনটা হচ্ছে, অপশান সি। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে কীভাবে বের করে দেখো, সিম্পল আছে। এরকম কিন্তু পরীক্ষায় পড়ে কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় প্রায় আসে। ল্যামডা = h/√2me, ল্যামডা ড্যাশ = h/√2me ড্যাশ, এটা কত বলছে, 3 গুণ বৃদ্ধি হয়েছে, 3e বসিয়ে দিলাম, রুটের ভিতরে 3 আছে, বাইরে বের করলাম, √3 আলাদা করলাম, 2me লিখলাম। এবারে এইটা আমরা জানি এটা হচ্ছে ল্যামডা, তাহলে ল্যামডা ড্যাশ = 1/√3 ল্যামডা। ওকে, তাহলে তরঙ্গদৈর্ঘ্য 1/3 গুণ আগের তুলনায় হবে, তাহলে অ্যান্সার ইজ 1/√3। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা কী বলছে, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন n = 2 নম্বর কক্ষপথ থেকে n = 1 নম্বর কক্ষপথে গেলে নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হবে। তাহলে ইলেকট্রন 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আছে, তাহলে এখানে যে তরঙ্গদৈর্ঘ্য আসবে, এখানে যে শ্রেণীটা সেটা শ্রেণীটা কি, সেটা লিমান শ্রেণী। ওকে, কারণ লিমান শ্রেণীর ক্ষেত্রে অসীম থেকে বা n 2 নম্বর কক্ষপথ থেকে অসীম পর্যন্ত যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি 1 নম্বর কক্ষপথে আসে সেটা হচ্ছে কি, লিমান শ্রেণী। আর এটা 2 নম্বর থেকে 1 নম্বর, তাহলে এখানে যে তরঙ্গদৈর্ঘ্য হবে এটা তো দীর্ঘতম সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য এখানে পাবো লিমান শ্রেণীর ক্ষেত্রে। তাহলে এটা কত হবে দেখে নাও, লিমান শ্রেণীকে দেখবে হর্ষতম তরঙ্গদৈর্ঘ্য, দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় একটা বের করতে দেয়, তো এটাও দিয়েছে কি 2 নম্বর থেকে 1 নম্বরে আসে, তাহলে এটা হচ্ছে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যটা কত হবে, খুবই সহজ। তাহলে লিমান শ্রেণীর ক্ষেত্রে বলছে, নেক্সট কোশ্চেন নাম্বার কত, 11। ওকে, কোশ্চেন নাম্বার কত দেখে নাও, 11 আছে। তাহলে ল্যামডা দেখে নাও, আমরা যদি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা =
1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। এটা লিমান শ্রেণীর ক্ষেত্রে। লিমান শ্রেণীর ক্ষেত্রে যদি আমি n বলে দিই n স্কোয়ার, ওকে, আর ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু বা ল্যামডা 1/λ, ওকে, 1/λ 1/λ ইকুয়াল টু r ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তাহলে n এর মান কত বলছে, n ইকুয়াল টু 2, তাহলে কত হচ্ছে 1/λ ইকুয়াল টু r 1/1 স্কোয়ার বা শুধু 1 করলাম এটা মাইনাস 1/2 স্কোয়ার। এখানে ল্যামডার এখানে সম্পর্ক কি বলছে দেখে নাও, অপশান এটা কি বলছে দেখে নাও, ল্যামডা ইকুয়াল টু 5/3r, ল্যামডা ইকুয়াল টু 5/3r। অপশান বি এটা কি বলছে দেখে নাও, ল্যামডা ইকুয়াল টু 4/3r, ল্যামডা ইকুয়াল টু 4/3r। অপশান সিটা কি বলছে দেখে নাও, ল্যামডা ইকুয়াল টু r/4, ল্যামডা ইকুয়াল টু r/4। অপশান ডিটা কি বলছে দেখো, 3r/4, ল্যামডা ইকুয়াল টু 3r/4। ওকে, এটা তার সঠিক কোনটা হবে এখানে, এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। 1/λ ইকুয়াল টু r 1 মাইনাস 1/4, 2 স্কোয়ার মানে 4, তার হচ্ছে r ইন্টু 4 1 4 মাইনাস 1 3/4। তাহলে 1/λ ইকুয়াল টু 3r/4, তাহলে বা ল্যামডা ইকুয়াল টু 4/3r, তাহলে ল্যামডা ইকুয়াল টু 4/3r। এইটাই হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে অপশানটা এখানে কোনটা হচ্ছে 4/3r, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন আমরা যাবো। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখে নাও, একটি পি জাতীয় অর্ধপরিবাহীতে মুখ্য তড়িৎ বাহক হলো, একটি পি জাতীয় অর্ধপরিবাহীতে মুখ্য তড়িৎ বাহক হলো দেখে নাও, অপশান এ হোল, অপশান বি ইলেকট্রন, অপশান সি নিউট্রন, অপশান ডি প্রোটন। খুবই সুন্দর কোশ্চেন দেখে নাও কি বলছে, কি পি জাতীয় মানে অর্থাৎ পি টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ ওকে, পি টাইপ অর্ধপরিবাহী, তাই না, পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে এখানে সংখ্যা গুরু বাহক হচ্ছে কি হোল। অপশানগুলো কি বলছে দেখে নাও, অপশান এ প্রথমটা হচ্ছে কি হোল বলেছে, হোল অর্থাৎ আমি পি ধরলাম। অপশান বিটা কি বলছে দেখে নাও ইলেকট্রন, অপশান সি নিউট্রন, অপশান ডিটা কি বলছে দেখে নাও প্রোটন। আমি এটাকে হোল লিখছি, ওকে, যেহেতু এখানে প্রোটন বলেছে প্রোটনকে আমি পি দিলাম, এটা হচ্ছে হোল। কোশ্চেনটা একটু ভালো করে দেখানো, কোশ্চেনটা কি বলেছে, একটি পি জাতীয় অর্ধপরিবাহীতে মুখ্য তড়িৎ বাহক হলো, অর্থাৎ পি টাইপে মেজরিটি ক্যারিয়ার কি আছে সংখ্যা গুরু বাহক আছে হোল, আর এন টাইপে থাকে কি সংখ্যা গুরু বাহক কি আছে ইলেকট্রন। যেহেতু এখানে ইলেকট্রন আর হোলের কনসেপ্ট আছে, তাহলে প্রোটনের কোনো গল্প নেই, তাহলে আমার ইলেকট্রন হচ্ছে সংখ্যা, এখানে ইলেকট্রন হবে কি এন টাইপের ক্ষেত্রে, আর নিউট্রন তো হবেই না। সঠিক উত্তর হবে কি অপশান এ হোল হচ্ছে কি এখানে মুখ্য তড়িৎ বাহক। তাহলে পি টাইপ অর্ধপরিবাহীতে মেজরিটি ক্যারিয়ার অর্থাৎ সংখ্যা গুরু বাহক যে হবে সেটা হচ্ছে কি হোল হবে। ওকে, যদি অপোজিট কোশ্চেন দেয় এন টাইপের ক্ষেত্রে সেখানে ইলেকট্রন হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেনটা কি বলছে দেখে নাও, বিশুদ্ধ সিলিকনের মধ্যে কি অবিশুদ্ধি মেশালে, বিশুদ্ধ সিলিকনের সঙ্গে কি অবিশুদ্ধি মেশালে পি জাতীয় অর্ধপ্রবাহী তৈরি হবে, অর্থাৎ পি টাইপ অর্ধপ্রবাহী তৈরি করা যাবে কি অপদ্রব্য মেশালে। কোশ্চেনটা খুবই সহজ আছে দেখে নাও, অর্থাৎ একটা সিলিকন আছে যার যোজ্যতা কি 4, বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে। এবার আমি চাইছি কি পি টাইপ অর্ধপ্রবাহী তৈরি করতে চাইছি। পি টাইপ অর্ধপ্রবাহীতে কি বললাম সংখ্যা গুরু বাহক কি হোল, তার মানে হোল মানে কি আমরা জানি কি মিসিং অফ ইলেকট্রন, হোল মানে মিসিং অফ ইলেকট্রনের ঘাটতি। তাহলে আমি এমন একটা অর্ধপরিবাহী তৈরি করবো যার মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি থাকবে, ইলেকট্রন কম থাকবে। তাহলে আমরা কত যোজ্যতা সম্পূর্ণ আমি মৌল ব্যবহার করব, যার যোজ্যতা 4 থেকে কম হবে, কারণ 4 সমান হয়ে গেলে কি হবে আমার প্রত্যেকটা বন্ডিং হয়ে যাবে, তাহলে বাহক পাচ্ছি না এক্সট্রা। আর যদি 4 বেশি হয়ে যায় অর্থাৎ 50 যোজি হয়ে গেছে, তাহলে ইলেকট্রন পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে আমার কি হোল মানে ইলেকট্রন কমাতে হবে, তাহলে এটা 3 যোজি মৌল ব্যবহার করতে হবে। তাহলে এমন মৌল ব্যবহার করতে হবে যার যোজ্যতা 3। তাহলে এখানে কি কি অপশন দেওয়া আছে দেখে নাও, অপশন এ বলছে কি ফসফরাস, অপশন বি বোরন, ওকে ফসফরাস,
বোরন। অপশন সি, অপশন সি কি বলছে দেখে নাও, অ্যান্টিমনি, অ্যান্টিমনি। অপশন ডি, অপশন ডি হচ্ছে কি আর্সেনিক। ওকে, অপশন ডি কি বলেছে দেখে নাও, আর্সেনিক। ওকে, এখানে আর্সেনিক দিয়েছে। তো সঠিক উত্তর কি অপশন বি, বোরন ইজ এ রাইট অ্যান্সার। এইগুলো দেখেন খুবই সহজ ছিল। অর্ধপরিবাহী থেকে ম্যাক্সিমাম যে এমসিকিউ কোশ্চেন বা শর্ট কোশ্চেনগুলো আসে, এদের খুব সহজ সহজ কোশ্চেন আছে। অর্থাৎ আমি তোমাদের অর্ধপরিবাহী চ্যাপ্টার যেইভাবে পড়িয়েছি, টোটাল যদি ভিডিও দেখে কনসেপ্টে যতটুকু পড়িয়েছি ততটুকু যদি বুঝতে পারো, ওখান থেকে একটা কোশ্চেনও তোমার মিস যাবে না, এত সহজ কোশ্চেনগুলো এখান থেকে আসে। সেই জন্য দেখে নাও অর্ধপরিবাহী আর যেই সমস্ত চ্যাপ্টারগুলো বলছি দেখে নাও, অর্থাৎ আজকে যে এমসিগুলো করালাম এখান থেকে যেই সমস্ত এমসিকিউ তোমার বুঝতে অসুবিধা হচ্ছে বা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, সেইগুলোর জন্য তুমি আমার থিওরি ভিডিওগুলো দেখে নাও। ক্লাস 12 ফিজিক্স বলে যেই ফোল্ডার আছে প্লেলিস্টে, ওখানে ক্লিক করলে যেই সমস্ত থিওরি তোমার কনফিউজ হয়ে যাচ্ছ সেই ভিডিওগুলো দেখে নিলে দেখবে খুব সহজভাবে তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, আর আজকে যে ভিডিওতে এমসিগুলো করালাম তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তোমরা বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ভিডিও যদি আরও চাও সেটা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।